বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম মুসা আল হাফিজ সাহেবের আমেরিকা মুসলিমদের আবিষ্কার। আজকে তৃতীয় পর্ব। আর এসবের প্রভাব পড়ে ইউরোপের কয়েকটি শহরে, যার মধ্যে অন্যতম ছিল জেনুয়া। শহরটি ক্যাম্পাসের ব্যবহার আত্মস্থ করে এবং মুসলিম সূত্রসমূহকে অবলম্বন করে সমুদ্র বিজ্ঞানে ইউরোপকে পথ দেখাতে শুরু করে। ত্রয়োদশ শতকের শেষ দিকে ভূমধ্য সাগরের সামুদ্রিক চার্ট তৈরি হয় জেনুয়ায়। এ চার্ট উপকূল ও দ্বীপাঞ্চলের অবস্থান নির্ণয় করে, উপকূল রেখার বিস্তারিত নকশা পেশ করে, উপস্থাপন করে বিশদ বিবরণ। শত শত বছরের মুসলিম গবেষণা শুষে নেওয়ার ফলশ্রুতি ছিল এই চার্ট। কে নিয়ে ইউরোপীয় ইতিহাস গর্ব করে, শ্রেষ্ঠত্ব দাবি করে, কিন্তু এ তো মুসলিম সমুদ্রবিদ্যার অনুকারিতা মাত্র। যে এইচ ক্রেমাস স্বীকার না করে পারেননি, এসব চার্টের বিশদ বিবরণ কিছুতেই এক যুগের অবদান হতে পারে না। এবারে আমরা আল ইদ্রিসি ও তার পূর্ববর্তী ইবনে হাওকাল ও বাকরির রচনায় আফ্রিকান উপকূলের সঠিক বর্ণনার কথা স্মরণ করে এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে উপযুক্ত ভৌগোলিক গ্রন্থবলিতে প্রতিফলিত মুসলিম নাবিকদের অভিজ্ঞতা আধুনিক মানচিত্র বিজ্ঞানের আদর্শ প্রাচীনতম চার্টগুলি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখে। বস্তুত ইউরোপ তখন পুরোপুরি নির্ভরশীল ছিল মুসলিম সূত্রাবলীর উপর। এর দ্বারাই তারা অবগতি ও আবিষ্কারের পথ খুঁজে পায়। ক্রেমাস জানাচ্ছেন, রেনেসাঁ যুগের ইউরোপ মুসলমানদের সূত্র ছাড়া অন্ধকার মহাদেশের অভ্যন্তর ভাগ সম্পর্কে কিছুই জানত না। এদিকে মুসলিমদের সাথে যুদ্ধ, অপরদিকে তাদের জ্ঞান বিজ্ঞান নিয়ে অগ্রযাত্রা, এই ছিল তখনকার অগ্রসর ইউরোপীয়দের নীতি। জেনুয়ার অগ্রসর ব্যক্তিগণ সেই নীতির ভিত্তিতে হচ্ছিলেন পরিচালিত। কলম্বাস জেনুয়ার এই দৃষ্টিভঙ্গি লাভ করেন। দরিদ্র পরিবারের সন্তান হলেও উন্নত শ্রেণীর বন্ধুদের সহচর্য, মুসলিম অভিযাত্রীদের বৃত্তান্ত সম্পর্কে অবগতি ও নতুন অভিপ্রায়ে জাগ্রত জেনুয়ার ও ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ তার তরুণ খ্রিস্টান মনকে বৃহৎ স্বপ্নে জাগ্রত করে। কলম্বাসের এক ভাই বসবাস করত লিসবন শহরে। লিসবন তখন ইউরোপে মুসলিমদের জ্ঞান রপ্তানির অন্যতম কেন্দ্র। 28 বছর বয়সে ভাইদের ডাক পেলেন তিনি। গেলেন লিসবনে, জুটিয়ে নিলেন ছোটখাটো একটি কাজ। কাজের অবসরে যেতেন গির্জায়। সেখানে পরিচয় হলো সুন্দরী তরুণী ফেলিপা মুইসের সাথে। নৌবাহিনীর অফিসার ছিলেন ফেলিপার বাবা, নাম তার বার্তোলেমিউ। সম্রাট হেনরির নৌবাহিনীতে কাজ করতেন বার্তোলেমিউ। ফেলিপার সাথে সম্পর্ক প্রেমে গড়ালো। প্রেম হলো বিয়ের পরিণতি। কলম্বাসের জীবন অনেকটা বদলে গেল। সাবেক আস্তানা ছেড়ে শ্বশুর গৃহে শুরু হলো বসবাস। শ্বশুরের কাছে কলম্বাস শুনতেন তার যৌবনের সমুদ্রযাত্রার কাহিনী আর রাজা হেনরির সমুদ্র প্রেমের ইতিবৃত্ত। নৌবিজ্ঞানে আগ্রহের কারণে তাকে বলা হতো হেনরি দ্য নেভিগেটর। পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগে পর্তুগালে তিনি নৌবিজ্ঞানের জাগরণ নিয়ে আসেন। আরবীয় ও চৈনিক গবেষণা সমূহকে ভিত্তি করে ইউরোপীয় নৌবিজ্ঞানের ভিত্তি গড়ে তোলেন। সেজন্য তৈরি করেন গবেষণাগার। স্পেন ও আরব থেকে সংগ্রহ করেন মুসলিম রচনাবলী, যার প্রভাব পরবর্তীতে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। এস.ই. হাউ এর বাসায় রাজা হেনরির রাজত্বকালে ফটোগ্রাফারগণ আরবীয় ও চৈনিক নৌবিজ্ঞানের উপর গবেষণা করেন, যার উপর ভিত্তি করে পরবর্তীকালের ইউরোপীয় বিজ্ঞানীগণ গড়ে তোলেন নৌবিজ্ঞানের ভিত্তি। এ উত্তরাধিকারের সাথে সংযোগ স্থাপন কলম্বাসের জীবনের এক অভূতপূর্ব ঘটনা। তিনি যখন পর্তুগালে, তখন হেনরির উত্তরসূরিদের মধ্যে চলছে সমুদ্র পাঠ আর অভিযাত্রা। মহান আবুল ফেদা থেকে নিয়ে মহান আল বেরুনির অধ্যায় চলছে নির্জন গবেষণাগারে, আর অভিযাত্রার উত্তেজনায় কাঁপছে তরুণ নৌসেনা। কলম্বাস গুরু হিসেবে গ্রহণ করলেন পেলো তসকানেলিকে। তিনি ছিলেন পর্তুগালের রাজা আলফন্সোর পণ্ডিত। এর আগে দশম আলফেন্সো এল সাবিউর শাসনামলে পর্তুগালে তৈরি হয় আরবি ভাষা, সাহিত্য, ভূগোল, দর্শন ও আইন চর্চার কেন্দ্র। এখান থেকে ফ্রান্স হয়ে ইউরোপময় ছড়াতে থাকে মুসলিম জ্ঞান বিজ্ঞান। বিজ্ঞ আলফন্সো মুসলিম বিজ্ঞান চর্চায় স্বজাতির কল্যাণ প্রত্যক্ষ করেন। ফলে নিজে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন এবং স্পেন প্রত্যাগত পণ্ডিতদের দ্বারা জ্ঞান চর্চার নতুন আবহাওয়া ছড়াতে থাকেন।
তিনি নিজেকে দুই ধর্মীয় সম্প্রদায়ের সম্রাট ঘোষণা করেন। তার জ্ঞান চর্চার ঐতিহাসিক স্বাক্ষর হচ্ছে সরাসরি মুসলিম আইন অবলম্বনে লিখিত বিখ্যাত আইন গ্রন্থ লাস সিয়েট পার্টিরাস, মুসলিম সূত্র অবলম্বনে লিখিত ইতিহাস গ্রন্থ গ্রান্ডি জেনারেল এস্টোরিয়া, মুরীয় কাব্য সংগ্রহ কান্টিগাস ডি সান্টা মেরিয়া, ভূগোল ও জ্যোতির্বিদ্যার গ্রন্থ আলফনসাইস টেবলস। এখান থেকে ধীরে ধীরে তৈরি হয় পৃথিবী ও সমুদ্র সম্পর্কে স্বচ্ছ ধারণা। আগে তারা জানতো পৃথিবী চ্যাপ্টা, একটি সমতল বস্তুর উপর টিকে আছে পৃথিবী, যার মাঝখানে আছে জেরুজালেম। সাগর আছে দৈত্য দানব, আগুনের স্রোত, কোথাও পানি সবসময় টকবক করে ফুটছে, কোথাও রয়েছে লকলকে অগ্নিশিখা। আগুনের সাগর অতিক্রম করে যেতে হয় পরলোকে। কেবল সাধুরাই পারে তপ্ত সাগর পাড়ি দিতে, বাকি সকলেই আগুনের খাবার হয়ে যায়। জাহাজ যদি কখনো জলের কবলে পড়তো, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য জাহাজে যেসব লোককে অসৎ বা পাপী হিসেবে চিহ্নিত করা হতো তাদেরকে নিক্ষেপ করা হতো সমুদ্রে। ধারণা করা হতো এই ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে কুপিত সাগর দেবতাকে শান্ত করা যাবে। খ্রিস্ট ধর্মের দোহাই দিয়ে বলা হতো পৃথিবী সমতল। মুসলিম সূত্রাবলীকে বলা হতো শয়তানের মন্ত্র। যারা এতে বিশ্বাস করত তাদেরকে নিগৃহীত করা হতো, অনেকেই হত্যা করা হতো আগুনে পুড়িয়ে। বৈজ্ঞানিক গবেষণা, অনুসন্ধান, স্পৃহা তাদের খুবই নগণ্য একটি মহলে জাগ্রত হয়েছে। বাদ বাকি চারদিকে অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার ভেদ করে মাথা তুলল একটি দল, যাদের অগ্রভাগে ছিলেন মাইকেল স্কট, ড্যানিয়েল মুরলি, অ্যাডেলার্ড অব বার্থ, রবার্ট অ্যানলিস প্রমুখ। তারা মুসলিম স্পেনের টলেডো বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও মুসলিম জ্ঞান বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করেন। এদেরই এক উজ্জ্বল পুরুষ অ্যাডেলার্ড অব বার্থ। 1126 সালে তিনি অনুবাদ করেন খাওয়ারে জমির মানচিত্র গ্রন্থ, যাতে প্রমাণ করা হয় পৃথিবী গোলাকার। দাবি করা হয় জেরুজালেম নয়, ভারতের উজ্জয়িনী হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। খ্রিস্টীয় বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ছিল এই দাবি। কিন্তু বহু খ্রিস্টান একে সত্য হিসেবে গ্রহণ করেন, যাদের মধ্যে ছিলেন পশ্চিমা জাগরণের অগ্রদূত জেরার্ড অব ক্রিমোনা, ত্রয়োদশ শতকের দার্শনিক রজার বেকন, আলবার্টাস ম্যাগনাস প্রমুখ। কলম্বাসের গুরু টস্কানেলি সেই চিন্তাধারা লালন করতেন। মুসলিম ভূগোল ও সমুদ্র পাঠ টস্কানেলিকে নতুন চিন্তকদের ক্ষুদ্র দলে যুক্ত করে দেয়। বার্তেলিমু এর গ্রন্থাগার থেকে কলম্বাসও পেতে থাকেন নতুন ধারণা। 1410 খ্রিস্টাব্দে প্রকাশিত আইলির কার্ডিনাল পিটার অফ বেনারেবলের দ্য ইমাগুমন্ডি গ্রন্থটি আসে কলম্বাসের হাতে। জে.এইচ. ক্রেমার্স লিখেন, বছরে এই মতবাদের এতটা বিকাশ হয় যে তার ভিত্তিতে কলম্বাস বিশ্বাস করেন পৃথিবী একটি নাশপাতির ন্যায় গোলাকার এবং উজ্জয়িনী বা আরিনের চূড়ার বিপরীত দিকে পশ্চিম গোলার্ধে ও পূর্ব দিকের চাইতে অনেক বেশি উন্নত আরেকটি কেন্দ্র রয়েছে, যাকে ভিত্তি করে নাশপাতির নিচের দিকও তৈরি হয়েছে। ভৌগোলিক এই চিন্তাধারার বিকাশ না ঘটলে ইউরোপের সমুদ্র জয় সম্ভব হতো না। কলম্বাস ভাস্কো দা গামাদের সাফল্য সম্ভব হতো না। আমেরিকা আবিষ্কার থেকে যেত অসম্ভব কল্পনা। জে.এইচ. ক্রেমার্সের ভাষায়, সপ্তম আলফোন্সো কর্তৃক বিজিত হওয়ার পর টলেডো ছিল খ্রিস্টান জ্ঞানী বিজ্ঞানীদের প্রধান কেন্দ্র, যেখানে তারা আরবি বিজ্ঞান ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সকল দেশ থেকে সমবেত হতেন। ভূগোলের ক্ষেত্রে এসব অনুসন্ধানমূলক পর্যালোচনা প্রথমত পৃথিবীর গোলাকৃতির মতবাদকে জীবন্ত রাখার অবদান সৃষ্টি করে। খ্রিস্টান জগতের অন্ধকার যুগে এই ধারণা জীবিত না হলে আমেরিকা আবিষ্কার অসম্ভব হতো। ক্রেমার্স তাই মুসলিম ঋণ স্বীকার না করে পারেননি। লিখেন, অতএব মুসলিম ভৌগোলিক মতবাদ নতুন বিশ্ব অর্থাৎ আমেরিকা আবিষ্কার একটি হিস্সা দাবি করতে পারে। কলম্বাস মুসলিম চিন্তাধারায় তাড়িত হয়ে টস্কানেলিকে লিখেন এক পত্র। পূর্ব দিকে মুসলিম শত্রুদের ভয়ে ভারত যাওয়া প্রায় অসম্ভব, অতএব পশ্চিম সমুদ্র পথে তিনি যাত্রা করবেন। পৃথিবী যেহেতু গোলাকার, অতএব ঘুরে ঘুরে এক সময় তিনি ভারত যাবেনই। টস্কানেলির কাছে তিনি চাইলেন একটি নির্দেশনা, তা এলো যথাসময়েই। এবার অভিযানের পালা। কলম্বাস রাজ অনুগ্রহের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকেন। প্রথমে যান রোম সম্রাটের কাছে।
সেখানে প্রত্যাখ্যাত হয় তার আবেদন। গেলেন পর্তুগিজ রাজা জন দ্বিতীয়র কাছে, গৃহীত হলো না তার আবেদন। এলেন ইসাবেলার কাছে, কাজ হলো না। গির্জা তাকে নিয়ে শুরু করে বিদ্রুপ। দেশের প্রখ্যাত পণ্ডিত ও বৈজ্ঞানিকগণ তাকে নিয়ে মাতেন উপহাসে। মিস্টার কার্টিসের বাসায় সামালাঙ্কা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা ঘোষণা করেছিলেন যে কলম্বাসের মতবাদ অর্থহীন প্রলাপ, অবাস্তব এবং ধর্মগ্রন্থ বিরোধী। তারা আরও বলেন তারা নির্বোধ যারা বিশ্বাস করে পৃথিবী গোলাকার এবং পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলে ভূখণ্ড পাওয়া যাবে, যেখানে উপরের পরিবর্তে নিম্নে উদ্ভিদ জন্মে। এসব উপহাস কলম্বাসকে হতোদ্যম না করে তার অভিপ্রায়কেই পোক্ত করত আরও। এই ভৌগোলিক জ্ঞানে জন্মে তার প্রবল প্রীতি। এক পত্রে তিনি লেখেন, আমি চিরকাল জেনে এসেছি মাটি ও পানি নিয়ে পৃথিবীর আকৃতি গোলাকার। টলেমি এবং অন্যান্যদের পর্যবেক্ষণও এই সাক্ষ্য প্রদান করে, যারা চন্দ্রগ্রহণের দৃষ্টান্ত থেকে পূর্ব পশ্চিমে পর্যবেক্ষণে এবং উত্তর থেকে দক্ষিণে মেরুবিন্দুর ক্রমোত্তরণের বিচারে এর প্রামাণিক সিদ্ধান্ত টেনেছেন। কিন্তু পৃথিবী সম্পর্কে আমি একটি ভিন্নতর অনুসিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটা হচ্ছে এই যে এটা তেমন গোলাকার নয় যেভাবে বলা হয়ে থাকে, বরং একটি পেয়ার ফলের, অর্থাৎ আমাদের দেশে অনেক পেয়ারা এমন হয় যার নিচের দিকটা গোলাকার হয়েও উপরের দিকটা বোটার নিচের অংশটুকু একটু উঁচু কিন্তু সংকীর্ণতর, এর মতো, যা গোলাকার বটে কিন্তু বোটার কাছটায় সবচেয়ে উঁচু, অথবা একটি গোলাকার বলের মতো যার একাংশ নারী বক্ষের বোটার মতো উঁচু। এই স্ফীত অংশটুকু সবচেয়ে উঁচু এবং আকাশের সবচেয়ে নিকটতর, যার অবস্থান বিষুবরেখার নিচে এই সাগরের সর্বপূর্ব প্রান্তে। আমি সর্বপূর্ব প্রান্ত পর্যন্ত বলছি সেই স্থানটিকে, যে স্থানে গিয়ে ভূভাগ এবং দ্বীপসমূহ হ্রাস হয়েছে, যার কারণে পর্যবেক্ষণের ভিত্তিতে আমি নিশ্চিত করে বলতে চাই যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, বরং যেমনটি আমি বর্ণনা করেছি আকৃতিতে কিছুটা ভিন্নতর। এই ধারণার গোড়ায় ইবনে রুশদ ও আরবদের অবদান স্বীকার না করে পারেননি তিনি। এরিস্টটল বলেন, দুনিয়াটি ছোট এবং জলভাগের আয়তন খুব সীমিত। স্পেন থেকে ইন্ডিয়ায় যাওয়াটা খুবই সহজ এবং আবেন রুজ এই মতবাদটিকে সুনিশ্চিত বলে ধারণা প্রকাশ করেন। কার্ডিনাল পেদ্রো ডি আলিয়াকো এই মতকে সমর্থন করেন এবং এর সমর্থনে বলেন যে আলেকজান্ডার দি গ্রেটের মাধ্যমে এরিস্টটল ভূপৃষ্ঠ সম্পর্কে তথ্য লাভ করতে সক্ষম হয়েছিলেন এবং তেনকো সম্রাট নিরো এবং প্লিনি রোমানদের মাধ্যমে, যাদের প্রত্যেকেই বিশ্বের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে ও তা বিশ্বময় ছড়িয়ে দিতে সযত্ন ও বিস্তারিত অনুসন্ধানসমূহ চালাতে গিয়ে প্রচুর লোকবল ও অর্থ ব্যয় করেছিলেন। উল্লেখিত কার্ডিনাল টলেমির তুলনায় এই সকল লেখকদের এবং অন্যান্য গ্রিক ও আরবদের মতামতকে অধিক গুরুত্ব দিতেন। এই গ্রিক আরবীয় মতামত ও জ্ঞানালোক তাকে তৈরি করে বৃহৎ কিছুর জন্য প্রয়োজন ছিল রাজকীয় সহযোগিতার, যা না হলে তার যাত্রা অসম্ভব থেকে যেত। এজন্যই বারবার তাকে ঘুরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। অবশেষে যখন রাজকীয় সহায়তা নিশ্চিত হলো, তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন মুসলিম সহায়তা। চলে গেলেন পশ্চিম স্পেনের এরাবিদা নামক শহরে। যাত্রা শুরুর কয়েক মাস পূর্বে কলম্বাস বসবাস করেন এই শহরে। মুসলিম নাবিকদের ঐতিহ্য কেন্দ্র ছিল এরাবিদা। সেখান থেকে সমুদ্র যাত্রার যাবতীয় পরিকল্পনা প্রণয়ন করেন তিনি। এরাবিদা শহরটি পূর্বে ছিল আর রাবিতা নামে পরিচিত। স্পেনে মুসলিমদের পরাজয়ের পর প্রকৃত নাম বিকৃত করে এরাবিদা নামকরণ করা হয়। সেখানে তিনি সহযোগিতা লাভ করেন বেনজোইন নামক পরিবারের। এটি মূলত ইবনে জৈন পরিবার। এই পরিবারের সদস্যদের সমুদ্র পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল। তাদেরই কোনো পূর্বপুরুষ অতিক্রম করেছিলেন আটলান্টিক। কলম্বাসের 3টি জাহাজের দুটোই ছিল বেনজোইন পরিবারের। এসব দিক নির্দেশনা ছিল অত্যন্ত স্পষ্ট। কলম্বাস যে পথ দিয়ে যাবেন সে পথেরই নির্দেশনা ছিল মুসলিম সূত্রাবলীতে। নমুনা হিসেবে ইবনে খালদুনের রচনায় নজর দেওয়া যাক। সমুদ্রে জাহাজ পরিচালনা বায়ু প্রবাহ এবং স্রোতের গতির উপর নির্ভর করে। সুতরাং একটি নির্দিষ্ট বায়ু প্রবাহের প্রারম্ভ ও গন্তব্যস্থল এবং যদি এর পরিবর্তন হয় তবে গন্তব্যস্থলে পৌঁছানোর বায়ু প্রবাহ কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক।
এভাবে সমুদ্রপথের অভিজ্ঞ নাবিক ও অভিযাত্রীগণ কর্তৃক নির্ধারিত নিয়মনীতি সম্পর্কে অবগত হয়েই জাহাজে পাল তুলতে হয়। ভূমধ্য সাগরের মধ্যভাগে এবং তীরবর্তীতে অবস্থিত সব এলাকার অবস্থানগত ও পর্যায়ক্রমে বিবরণ একটি পুস্তিকা লিপিবদ্ধ করা রয়েছে। এতে বিভিন্ন বায়ু ও গতিপথ সম্পর্কেও উল্লেখ রয়েছে। এ চার্টকে কম্পাস বলা হয়। এ কম্পাসের উপরেই নৌ অভিযাত্রী ও নাবিকগণ নির্ভর করে থাকে। বেষ্টনকারী জলরাশি আটলান্টিক মহাসাগর সম্পর্কে এ ধরনের কোনো গ্রন্থ বিদ্যমান নেই। এজন্য জাহাজ এতে প্রবেশ করে না। কারণ যদি একবার সমুদ্র তীর হতে জাহাজ দিশেহারা হয়ে যায় তবে খুব কমই প্রত্যাবর্তন করে। অধিকন্তু পৃথিবী বেষ্টনকারী সমুদ্রের জলরাশির উপরে এবং পৃষ্ঠদেশের ঘন কুয়াশার জন্য জাহাজ চলাচল করতে পারে না। ভূপৃষ্ঠে প্রতিবিম্বিত সূর্যকিরণ দূরত্বের জন্য তাতে প্রতিফলিত হতে পারে না বলে কুয়াশাও দূর হয় না। অতএব চিরকালীন দ্বীপপুঞ্জের রাস্তা খুঁজে পাওয়া এবং এগুলো সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা খুবই কঠিন। অভিযানের জন্য পথের পরিস্থিতি সম্পর্কে একান্তই জরুরি তথ্য এ ভাষ্যে পরিষ্কার। কি কি সংকট দেখা দেবে তা যেমন বলে দেওয়া হলো, তেমনি বলে দেওয়া হলো সংকটের উত্তরণের ফর্মুলা। অতএব ঘন কুয়াশা ভরা আটলান্টিকের যাত্রায় অভিযাত্রীর সামনে অগ্রাধিকার পেল কম্পাস চার্ট। এ সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন মুসলিমরা। কলম্বাস তাই দ্বারস্থ হলেন বেঞ্জামিন পরিবারের। তারা তৈরি করে দিলেন আটলান্টিকের তীরবর্তী এলাকাসমূহের অবস্থানগত ও পর্যায়ক্রমিক বিবরণ, বায়ু প্রবাহ ও গতিপথ ইত্যাদি সম্পর্কিত চার্ট। মরিস্কো মুসলিম পেদ্রো এলায়েন্সো নিনা তৈরি করে দেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের নমুনা। কলম্বাসের আগে আমেরিকায় মুসলমান। স্প্যানিশ নৌবিজ্ঞানে তখন ইবনুল ওয়ার্দির বিপুল প্রভাব। তার মৃত্যু হয় 1394 খ্রিস্টাব্দে। কলম্বাসের 100 বছর পূর্ববর্তী এ মনীষী আটলান্টিকের পশ্চিম দিকের অজানা জগৎকে করেন উন্মোচিত। তার খরিদাতুল আজাইব স্পেনের বিশ্ববিদ্যালয় সমূহে পঠিত হতো। ল্যাটিন অনুবাদে গ্রন্থটি ইউরোপের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। ইউরোপ আটলান্টিকের যে অঞ্চলকে জানত ভূত প্রেত ও দেও দানর এলাকা মনে করত সেখানে আছে আগুন আর আগুন, যে অন্ধকার এলাকাকে তারা জানত নরকের অংশ হিসেবে, সেই সমুদ্র পথ সম্পর্কে তাদের দৃষ্টির পর্দা সরিয়ে দেয় বইটি। ইবনুল ওয়ার্দি তার গ্রন্থে পশ্চিম আটলান্টিকের অন্ধকার ও কুয়াশা ভরা অঞ্চল নিয়ে রচনা করেন স্বতন্ত্র অধ্যায়। শিরোনাম দেন অন্ধকার সমুদ্র তথা পশ্চিম আটলান্টিক সম্পর্কিত অধ্যায়। সে অঞ্চলের দ্বীপসমূহের মধ্যে প্রথমেই তিনি উল্লেখ করেন জাজিরাতু কিনারি তথা ক্যানারি দ্বীপের কথা, তারপর গোমেরার কথা। কলম্বাস ডেলভা বন্দর থেকে পাল উড়ালেন। প্রথমেই গেলেন গ্রেট ক্যানারির দিকে, সেখান থেকে গেলেন গোমেরা। ক্যানারি, গোমেরা সহ এ অঞ্চলীয় দ্বীপগুলোকে ইবনে খালদুন বলেছেন জাজায়েরে খালেদাত। এ অঞ্চল সম্পর্কে টলেমির বক্তব্যের ভ্রান্তি খোলসা করে তিনি দিয়েছেন প্রকৃত তথ্য। ফলে উন্মোচিত হয়েছে সত্যিকার চিত্র, স্পষ্ট সত্য। ইবনে খালদুন লিখেন, ভূগোলবিদ টলেমি প্রথম অঞ্চলের দ্রাঘিমা নির্ধারণ এমন স্থান হতে আরম্ভ করেছেন যার পশ্চিমে কতিপয় চিরকালীন দ্বীপ বিদ্যমান। এ চিরকালীন দ্বীপগুলো প্রথম অঞ্চলে নয়, বরং তা আটলান্টিকের মধ্যে অবস্থিত। এই অসংখ্য দ্বীপের মধ্যে 3টি বৃহৎ ও প্রসিদ্ধ দ্বীপ রয়েছে। এসব দ্বীপের আলোচনা আমরা দেখি শায়েখ শিহাবুদ্দিন ইয়াকুদ ইবনে হামাবির মুজাম্মুল বুলদানে। মুজাম্মুল বুলদান দ্বীপগুলোকে অবহিত করেছে জাজায়েরে সাআদা নামে। জানিয়েছেন এখানে আছে প্রধানত 6টি দ্বীপ। টলেমি দ্বীপের নাম জানতেন, কিন্তু তার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেননি। দ্বীপগুলোর উল্লেখ আমরা পাই রোমান পণ্ডিত প্লিনির বর্ণনায়ও, কিন্তু তিনিও অনুসরণ করেছেন টলেমিকে। আরবরা সে অঞ্চলে উপনীত হন কলম্বাসের 300 বছর আগে। উইকিপিডিয়া জানাচ্ছে ক্যানারি দ্বীপপুঞ্জে আরব নাবিকরা এসে পৌঁছে 12 শতকে। ফরাসিরা আসতে শুরু করে 1334 সালে। স্পেনের কাস্তিল রাজ্য দ্বীপগুলো অধিকার করে 1344 সালে। ফরাসি ও পর্তুগিজরা দ্বীপগুলির মালিকানা দাবি করতে থাকলে 1479 সালে এক চুক্তির ভিত্তিতে এগুলো স্পেনের অঞ্চল হিসেবে স্বীকৃত হয়। সেখানে বসবাস করত গুয়ানজে নামের অধিবাসী বারবারগণ।
স্পেনে মুসলিমদের পতনের পরে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। ক্যানারি দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপগুলো হচ্ছে গ্রান ক্যানারিয়া, লা পালমা, গোমেরা, টেনেরিকে। কলম্বাসের সফর সময়ে সাফল্যের প্রথম ধাপ হচ্ছে গ্র্যান্ড ক্যানারি ও গোমেরায় পা রাখতে পারা। এক্ষেত্রে তাকে প্রত্যক্ষ সহায়তা করেন মরিস্কো মুসলিমরা। তার সবচেয়ে সহায়ক নাবিক ছিলেন কিছু মরিস্কো। মুসলিম বিতাড়নের পরে স্পেনে সংঘটিত ইনকুইজিশনের কবলে যেসব মুসলিম প্রাণ বাঁচাতে বাধ্যত খ্রিস্ট ধর্ম গ্রহণের ঘোষণা দেন, তারা এবং তাদের সন্তানরা মরিস্কো বলে পরিচিতি পান। গির্জা তাদের নাম পরিবর্তন করে দেয়। ফকিহগণ তাদেরকে প্রাণ বাঁচাতে পরিস্থিতি মেনে নেওয়ার সাময়িক অবকাশ দেন। এসব মরিস্কো ছিলেন মুসলিম যুগের পরবর্তী স্পেনের সবচেয়ে বিজ্ঞ ও দক্ষ জনগোষ্ঠী। কলম্বাসের 3 জাহাজের মধ্যে পিন্টার ক্যাপ্টেন ছিলেন মরিস্কো মার্টিন, এর পাইলট ছিলেন ফ্রান্সিসকো নামের আরেক মরিস্কো। নিনা জাহাজের ক্যাপ্টেন ছিলেন মরিস্কো ভিসেন্ট, যে রদ্রিগো দি ত্রিয়ানা আমেরিকার ভূমি প্রথম প্রত্যক্ষ করেন। তিনিও পরবর্তীতে গ্রহণ করেন ইসলাম। মরিস্কোদের সহায়তা নিতে হয়েছিল কলম্বাসকে, কারণ তাদের নাবিকরা আটলান্টিক পাড়ি দেওয়ায় ঐতিহ্যের উত্তরাধিকার লালন করেছিলেন। ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপাঞ্চলের অবগতি তাদের ছিল, অন্যান্য এলাকার ক্ষেত্র একই শর্ত প্রযোজ্য।